সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা, কুয়েত আমিরাতে মার্কিন ঘাঁটিতেও আঘাত, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আইআরজিসির। ইরানেও দফায় দফায় হামলা, নাগরিকদের উপসাগরীয় অঞ্চল ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের। বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান। We continue this mission with ferocious, unyielding resolve to crush the threat this terrorist regime poses to the American people. আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতার, কুয়েত আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। জবাবে ইরানের উপর আরও বড় আকারে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত আরও ৪ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলেও জানান তিনি। ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস। অন্যদিকে ওমান উপসাগরে ইরান সংশ্লিষ্ট সব জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এদিকে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়েছে মহাসচিব মার্ক রুটে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অর্ধশত শীর্ষ ব্যক্তিত্বের প্রাণ গেছে। এছাড়া শত শত মানুষ হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পাল্টা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর মধ্যেই চলমান সংঘাত আরও ৪-৫ সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি বলেছেন, এখনও কঠোর আঘাত করাই হয়নি, শিগগিরই বড় আক্রমণের হুঁশিয়ারি দেন তিনি। ভবিষ্যতে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে অনবরত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এতে কুয়েতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি ট্যাঙ্ক টার্মিনালে ইরানি ড্রোন আঘাত এনেছে। যদিও ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে অব্যাহত রয়েছে হামলা, গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৯টি ড্রোন ধ্বংসের কথা বলেছে ইরানের সেনাবাহিনী। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া বিশ্বের ২০% তেল চলাচলের রুট ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস আইআরজিসি। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে তারা ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংস করা হয়েছে, যদিও ইরানের পক্ষ থেকে এ নিয়ে কোনো বার্তাই আসেনি। এদিকে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়েছেন মহাসচিব মার্ক রুটে। তবে কোনো দেশ চাইলে আলাদাভাবে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ২টি ইরানি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক মুখপাত্র জানান, হামলার ফলে দূতাবাস ভবনে সীমিত অগ্নিকাণ্ড ও ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনার পর নিজেদের নাগরিকদের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেন ইরানি দূত রেজা নাজাফি। এদিকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, পারমাণবিক স্থাপনায় হামলার কোনো চিহ্ন তারা পাননি। ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নাতানজের বিশাল পারমাণবিক কমপ্লেক্সে হামলা চালানোর অভিযোগ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানি দূত রেজা নাজাফি। সাংবাদিকদের রেজা নাজাফি জানান, ওয়াশিংটন তেল আবিব আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। একদিন আগে একটি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হয়। এ সময় শুধু নাতানজের কথা উল্লেখ করেন তিনি। নাতানজ পারমাণবিক স্থাপনা ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে প্রাথমিকভাবে পারমাণবিক শক্তি এবং সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা হয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার নিন্দা জানানোর আহ্বান জানান নাজাফি। বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর উচিত এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া। এদিকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বোর্ড অব গভর্নরসকে জানান, তাদের পর্যবেক্ষণে পারমাণবিক স্থাপনায় হামলার কোনো চিহ্ন মেলেনি। সংস্থাটি হামলা না হওয়ার মূল্যায়ন কিসের ভিত্তিতে তৈরি করেছে তা স্পষ্ট নয়। বোর্ড অব গভর্নরসকে রাফায়েল গ্রোসি আরও জানান, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তবে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সেনাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ও ড্রোন প্রযুক্তি। আধুনিক বিমান বাহিনী না থাকলেও মাটির নিচের মিসাইল সিটি থেকে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটাতে প্রস্তুত তেহরান। ইরানের সামরিক শক্তির প্রধান স্তম্ভ তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় এই ভান্ডারে রয়েছে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল, 1500 থেকে 2500 কিলোমিটার পাল্লার শাহাব-3, ইমাদ, সেজিল এবং নতুন প্রজন্মের খাইবার শেকান অনায়াসেই ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজিল মিসাইলগুলো খুব দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা শত্রুপক্ষকে প্রস্তুতির সুযোগ দেয় না। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের ফাতেহ সিরিজের স্বল্প পাল্লার মিসাইলগুলো নির্ভুল নিশানার জন্য পরিচিত। 2020 সালে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর এই সিরিজের জুলফিকার ও কিয়াম-1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। বিশ্লেষকদের মতে ইরান তাদের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একযোগে শত শত মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। যুদ্ধের ময়দানে ইরানের আরেকটি তুরুপের তাস হলো তাদের ড্রোন ও ক্রুজ মিসাইল। নিচু দিয়ে উঠতে সক্ষম সুমার এবং পাবেহ এর মতো ক্রুজ মিসাইলগুলো রাডারে ধরা দেওয়া ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর সাথে যুক্ত হয়েছে কামিকাজি ড্রোন। এগুলোর উৎপাদন সস্তা, কিন্তু ঝাঁকে ঝাঁকে উৎক্ষেপণ করলে যে কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খেয়ে যায়, যা বড় বন্দর বা জ্বালানি কেন্দ্র অচল করে দিতে পারে। ইরানের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী দিক হলো তাদের মিসাইল সিটি। বছরের পর বছর ধরে মাটির অনেক গভীরে পাহাড়ের নিচে তারা তৈরি করেছে সুরক্ষিত সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র শহর। শত্রুর প্রথম দফার বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলায় যেন তাদের মূল শক্তিতে টান না পড়ে, সেজন্যই এই ব্যবস্থা। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকে সরাসরি মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা রাখায় তেহরানকে দমানো যে কোনো শক্তির জন্যই দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আঞ্চলিক শক্তিগুলোর সংঘাতে লেবানন আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। সোমবারের হামলায় অন্তত 52 জন নিহত এবং 1.5 শতাধিক আহত হয়েছে। এতে ফিলিস্তিনি ইসলামী জিহাদের কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের 50টির বেশি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে লেবাননে শুরু হয়েছে ব্যাপক আতঙ্ক ও গণবাস্তুচ্যুতি। ইসরায়েলের টানা বিমান হামলা এবং দক্ষিণ লেবাননের বহু এলাকা খালি করার নির্দেশে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে রাজধানী বৈরুত ও উত্তরের দিকে ছুটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংস্থা ইসলামিক রিলিফ জানিয়েছে, বহু পরিবার স্কুলে আশ্রয় নিচ্ছে। বৈরুত, মাউন্ট লেবানন ও উত্তরাঞ্চলের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দিয়েছে সরকার। সংস্থাটি খাদ্য, পানি, কম্বল, গদি ও স্বাস্থ্যসম্মত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তার হত্যার প্রতিশোধ হিসেবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করে। জবাবে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়া ও দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও নৌ হামলা চালায়।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তবে হিজবুল্লাহ সমর্থকদের একাংশ ইসরায়েলকেই দায়ী করেছেন এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। বিশ্লেষকরা বলছেন 2023-24 সালের যুদ্ধের স্মৃতি এখনও তাজা। সে সময় 4000-এর বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। চলমান সংঘাতে সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সাইপ্রাসে থাকা যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে গেছে। লেবাননের হিজবুল্লাহর ছোড়া ড্রোন রানওয়েতে আঘাতের পর 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এ হামলা লন্ডনের কৌশলগত অবস্থানকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি RAF আক্রতিরিতে ইরান নির্মিত একটি শাহেদ ড্রোন আশ্রে পড়ে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রানওয়েতে সীমিত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়েক ঘন্টা পর ঘাঁটির দিকে ধেয়ে আসা আরও 2টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়। সাইপ্রাসের প্রেসিডেন্ট জানিয়েছেন তার দেশ কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। তবে ব্রিটেনের এই সার্বভৌম ঘাঁটি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়ভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। অনেক কর্মীকে সরিয়েও নেওয়া হয়েছে এবং সামরিক সদস্যদের পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। The United Kingdom was not involved in the initial strikes on Iran by the US and Israel. হামলার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র চাইলে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় সীমিত প্রতিরক্ষামূলক হামলা চালাতে পারবে। তিনি আরও দাবি করেন এটি আন্তর্জাতিক আইনের আওতায় সম্মিলিত আত্মরক্ষার অংশ। তবে সমালোচকরা বলছেন এতে যুক্তরাজ্য সংঘাতের সরাসরি ঝুঁকিতে পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে গ্লুচেস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ট এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরানের পাল্টা হামলা ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে থাকলে ব্রিটেন এক আইনি ও সামরিক ধূসর অঞ্চলে আটকে পড়তে পারে। 1986 সালের পর এই প্রথমবার সরাসরি আক্রমণের শিকার হলো আক্রতিরি ঘাঁটি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আক্রমণে অংশ না নিলেও এর ঘাঁটি এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা সংঘাতের বিস্তার ও ইউরোপীয় নিরাপত্তার কাঠামোর ওপর নতুন চাপ তৈরি করছে বলেই মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা অব্যাহত। বাগরাম বিমান ঘাঁটিতে ইসলামাবাদের হামলা প্রতিহতের দাবি তালেবান প্রশাসনে। হতাহত নিয়ে পাল্টাপাল্টি দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করেন হাজারো মানুষ। পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। বিক্ষোভ হয়েছে ইয়েমেনে, তুরস্কে এবং মালয়েশিয়াতেও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ক্ষোভ ছড়িয়ে পড়ে ইরাকের বিভিন্ন জায়গায়। স্থানীয় সময় রোববার রাতে রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকায় জড়ো হন শত শত বিক্ষোভকারী। মার্কিন দূতাবাস ঘিরে স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভ ছড়িয়েছে পাকিস্তানেও। একাধিক শহরে মার্কিন কূটনৈতিক স্থাপনার বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দিনব্যাপী সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন। খামেনির প্রতি শ্রদ্ধা জানান লেবাননের শত শত হিজবুল্লাহ সমর্থক। স্থানীয় সময় রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে জড়ো হয়ে সমাবেশ করেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছবির পোস্টার হাতে বিক্ষোভ হয়েছে তুরস্কে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইসরায়েলি কনসুলেটের সামনে অবস্থান নেন। এ সময় ইরানের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন তারা। একাধিক বক্তা যুক্তরাষ্ট্রের নীতিকে আগ্রাসন আখ্যা দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানান। আমরা এখানে এসেছি এই হত্যাযজ্ঞ, এই দমন নীতি, এই আক্রমণগুলোকে নিন্দা জানাতে, শোষিতদের জন্য একটি কণ্ঠস্বর উপস্থাপন করতে, দেখাতে চাই আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি এবং আমরা তাদের সঙ্গে একত্রে কাজ করতে চাই।
ইরানি পতাকা ও খামেনির ছবি নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। একই দিন ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে ইরানের প্রতি সংহতি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাইফেল হাতে সমাবেশে অংশ নেন অনেকেই। বরকতুল্লাহ, সময় সংবাদ। পারমাণবিক চুক্তি বাতিল না করলে ইরানের হাতে ৩ বছর আগে পারমাণবিক অস্ত্র থাকত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরানের জনগণ বর্তমান সরকারকে উৎখাত করে নতুন ভবিষ্যৎ গড়ুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি যদি ইরানের পারমাণবিক চুক্তি বাতিল না করতেন তবে তেহরানের হাতে ৩ বছর আগেই পারমাণবিক অস্ত্র চলে আসত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি ছিল সবচেয়ে বিপজ্জনক সমঝোতা। ট্রাম্প অভিযোগ করেন, ওই চুক্তি বহাল থাকলে বিশ্ব পরিস্থিতি ভিন্ন রূপ নিত এবং এর দায় ওবামা ও বাইডেনের ছিল। যদিও স্বাধীন বিশ্লেষক ও আন্তর্জাতিক পরিদর্শকদের বেশিরভাগই সে সময় মত দিয়েছিলেন, ইরান চুক্তির শর্ত মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নির্ধারিত সীমার মধ্যেই রেখেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির মাত্রা থেকে অনেক দূরে ছিল। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তাদের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্র চায় ইরানের জনগণ বর্তমান সরকারকে উৎখাত করে নতুন ভবিষ্যৎ গড়ুক। তবে সেটি এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য নয়। তিনি শনিবারের হামলাকে প্রি-এম্পটিভ আখ্যা দিয়ে বলেন, ইসরায়েল হামলা চালানোর আগাম তথ্য পাওয়ার পরেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছিল যাতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি এড়ানো যায়। নাদিম মারজান, সময় সংবাদ। কুয়েতে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশে বসবাস করছেন। অনেক প্রবাসীর পরিবার দেশটিতে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন। বর্তমানে অবস্থা জানাতে কুয়েত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈন সুমন। আমেরিকান ঘাঁটিতে কিন্তু অলরেডি বিমান হামলা, যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছেন। এবং এখানে বিমান কিন্তু অলরেডি বিমান বিধ্বস্ত হয়েছে, সেই খবরে কিন্তু কুয়েতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যারা এইসব এরিয়াতে আছেন তারা কিন্তু সরাসরি নিজ চোখে দেখতে পেয়েছেন। সন্ধ্যা থেকে শুরু হয় এই ড্রোন নিক্ষেপ, বা এখানে যে সাইলেন্ট বাজে, কিছুক্ষণ পরপর সাইলেন্ট বাজে এখানে সতর্কবার্তা। সেই সাইলেন্টগুলি শুধু ইয়ানের সাথে, বিশেষ করে যে রাত্রে একটু একটু হলেও কিন্তু মধ্যরাত থেকে শুরু করে আজকে সারাদিন কিন্তু সোমবার সারাদিন কিন্তু একটু পর পর এই সাইলেন্ট বাজে। ইরান থেকে নিক্ষেপকৃত যে ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলি যে উপরে ধ্বংস করা হয় কুয়েতের সামরিক বাহিনীরা, তো সে থেকে কিন্তু কুয়েতে আজকে একটু মোটামুটি আগে বিগত কয়েকদিন একটু ভালো থাকলেও কিন্তু আজকে থেকে একটু জনমনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ সচক্ষে তারা যখন দেখতে পাচ্ছে এই যে ড্রোনগুলি বা এই যে ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে ধ্বংস করছে উপরে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে কোনো সময় হামলা হচ্ছে বা কোনো সিগন্যাল নাই, হঠাৎ সিগন্যাল হচ্ছে, তো আমরা বয়ে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন তার একটা মীমাংসা হয়, যুদ্ধ যেন বিরতি হয়, যা শেষ হয়। গত শনিবার সন্ধ্যার দিকে ইফতার পূর্বে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হয়, সেই নিক্ষেপে কিন্তু 12 জন আহত হয়েছে, আমরা খবরে দেখতে পেয়েছি। এবং সেখানে কিন্তু বাংলাদেশি 4 জন ছিল এবং 4 জন বাংলাদেশি অলরেডি, এর মধ্যে 3 জন কিন্তু চিকিৎসা শেষে অলরেডি তারা নিজ কর্মস্থলে বাসায় ফিরে এসেছে এবং একজন এখনও সেখানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। কুয়েত দূতাবাস থেকে কিন্তু একটি নির্দেশনা জারি করেছেন যে প্রবাসীদের সতর্কর জন্য। এখানে শুধু এটা নয়, শুধু কুয়েত গভর্নমেন্ট কিন্তু অলরেডি যে অনেকগুলি নির্দেশনা দিয়েছেন যে যারা বাইরে কোনো ধরনের জনসংখ্যা না করার জন্য বা কোনো ধরনের অনুষ্ঠানে বাইরে না করার জন্য। এই ছিল কুয়েতের থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ। ইরানে হামলার বিপক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের 75% মানুষ। সম্প্রতি রয়টার্সের জরিপে দেখা গেছে প্রতি 4 জনে 3 জনই এই হামলার বিপক্ষে। জরিপের তথ্য অনুযায়ী মাত্র 27% উত্তরদাতা এই হামলার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে 43% হামলার বিপক্ষে এবং 29% উত্তরদাতা কোনো মত দেননি। ইরানের শীর্ষ নেতাকে হত্যার পর এই হামলা সম্পর্কে প্রায় 90% আমেরিকানই অবগত আছেন। রোববার শেষ হওয়া এই জরিপ অনুযায়ী 56% আমেরিকান মনে করেন ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে অতিমাত্রায় আগ্রহী। সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলা, সিরিয়া ও নাইজেরিয়াতেও হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ইসরায়েলকে রক্ষাকারী মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি বা আঞ্চলিক ঢাল ধ্বংস করতে মূলত ইরান চারদিকে হামলা চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি কাতারের এলএনজি ও মার্কিন বিনিয়োগে আঘাত হেনে ওয়াশিংটনকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং ইউরোপকে জ্বালানি সংকটে ফেলে যুদ্ধ বন্ধে বাধ্য করাই তেহরানের প্রধান রণকৌশল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কেবল ইসরায়েল বা ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে আরবের মরুভূমি থেকে পারস্য উপসাগরের নীল জলরাশি পর্যন্ত। একদিকে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু, আর অন্যদিকে এর ভয়াবহ প্রতিশোধ নিতে মরিয়া ইরান। কিন্তু ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কেন আঘাত হানছে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি বা উপস্থিতি রয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন কিংবা সংযুক্ত আরব আমিরাত সবখানেই ছড়িয়ে আছে মার্কিন সেনা ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান যখনই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, এই মার্কিন ঘাঁটিগুলোই তখন ঢাল হয়ে দাঁড়ায়। আকাশপথেই ধ্বংস করে দেয়া হয় ইরানি অস্ত্র। তাই ইসরায়েলকে আঘাত করতে তেহরান এখন রণকৌশল বদলে আগে এই আঞ্চলিক ঢাল বা মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করার চেষ্টা করছে। ইরান এবার শুধু সামরিক নয়, অর্থনৈতিক মরণ কামড়ও দিয়েছে। কাতারের বিশাল এলএনজি উৎপাদন কেন্দ্রে চালিয়েছে ড্রোন হামলা। উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ায় এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে হাজার মাইল দূরের ইউরোপে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউরোপীয় বাজারে এলএনজির দাম বেড়েছে রেকর্ড 50%। একদিকে শীতের প্রকোপ, অন্যদিকে জ্বালানি সংকট, সব মিলিয়ে ইউরোপ এখন বেকায়দায় পড়েছে। মধ্যপ্রাচ্যের তেল গ্যাস ক্ষেত্র থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগ রয়েছে। ইরান বেছে বেছে সেই সব প্রতিষ্ঠানে আঘাত হানছে যেখানে ট্রাম্পের দেশের স্বার্থ জড়িত। এর মাধ্যমে তেহরান ওয়াশিংটনকেই বার্তা দিচ্ছে যে তাদের তেল রপ্তানি বা শাসন ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করা হলে তারা যুক্তরাষ্ট্রের গড়ে তোলা আঞ্চলিক অর্থনৈতিক সাম্রাজ্য ধূলিসাৎ করে দেবে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধ শুরুর পর আবারও আলোচনায় হরমুজ প্রণালী। হরমুজের কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাত দীর্ঘ হলে প্রতি ব্যারেলের দাম $100 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়ায় প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $76 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 3.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $69.59। ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে 2টি জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি জাহাজের খুব কাছাকাছি একটি অজানা প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC জানায় যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে গেছে। অবশ্য জাহাজগুলোকে প্রণালী এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে ইরান। প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এখন পর্যন্ত তেল পরিবহন ও উৎপাদন অবকাঠামো কোনো পক্ষের প্রাথমিক লক্ষ্যবস্তু না হয় বাজার বর্তমানে আতঙ্কিত নয় বলে জানিয়েছে MTC রিসার্চের জ্বালানি গবেষণা প্রধান। তবে দীর্ঘস্থায়ী সংঘাতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। দক্ষিণ কোরিয়াকে পর্যটন পরাশক্তিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ, ব্যাপক পরিকল্পনা সরকারের। শীতকালীন ছুটিতে জাপানে দর্শনার্থীর ভিড়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার প্রভাব পড়তে শুরু করেছে আয়ারল্যান্ডেও। প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দাম। আমদানি নির্ভর দেশটিতে এর প্রভাব পড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও শেয়ার বাজারেও। এই নিয়ে উজবেকে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। গত সপ্তাহ আয়ারল্যান্ডে ডিজেল ও পেট্রোলের দাম ছিল লিটার প্রতি গড়ে €1.68 থেকে €1.73। তবে শুক্রবার রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরদিন শনিবারই দাম বেড়ে দাঁড়ায় €1.75। রোববার তা আরও বেড়ে €1.78 থেকে 80 সেন্ট ছাড়িয়ে যায়।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে পারিবারিক বাজেটে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমি মনে করছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি অতিরিক্ত 0.5 থেকে 7% পর্যন্ত বাড়তে পারে। আয়ারল্যান্ড তার ব্যবহৃত অপরিশোধিত ও পরিশোধিত সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল। দেশটি বছরে গড়ে প্রায় 58 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে থাকে। এ কারণে বৈশ্বিক বাজারে দামের সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে স্থানীয় বাজারে। আয়ারল্যান্ডে প্রতিদিনই জ্বালানি তৈলের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য ভালো না। এভাবে বাড়তে থাকলে এর প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রে। তেল ও পণ্যের দাম আরো বাড়ে, সেটি আমাদের মতো প্রবাসী ও সাধারণ মানুষদের জন্য বড় উদ্বেগের বিষয় হবে। যুদ্ধ কখনো শান্তির বার্তা নিয়ে আসে না। একটি দেশ তার অবকাঠামো ও তার খনিজ সম্পদ ভেঙে পড়লে তার প্রভাব বিশ্বের অন্য দেশগুলোতেও পড়ে। এই সহজ হিসেবে যুদ্ধ হোক বন্ধ, পৃথিবীর সব দেশ চলুক তার স্বাভাবিক গতিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বৈশ্বিক অনিশ্চয়তা ও ইউরোপের নিরাপত্তা উদ্বেগের জেরে পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওভারহেডের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া দেশটি জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে বলেও জানান ম্যাক্রো। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব। বৈশ্বিক অনিশ্চয়তা ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে এবার পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার দেশটির একটি সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ কথা জানান। এই ঘাঁটিতে ফ্রান্সের ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিনগুলো মোতায়েন রয়েছে। সেখানে ম্যাক্রো ঘোষণা করেন, বর্তমানে 300-র কম থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কতটি নতুন ওয়ারহেড যুক্ত হবে তা তিনি স্পষ্ট করেননি। 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক মজুত বাড়ানোর পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স। ইউরোপের নিরাপত্তা কাঠামোয় ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা আরও স্পষ্ট করতেই এমন সিদ্ধান্ত প্রেসিডেন্টের। তার মতে, বৈশ্বিক হুমকি বৃদ্ধি এবং ইউরোপীয় মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি পারমাণবিক অস্ত্র ভান্ডারের ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছি। যে কোনো জল্পনা কল্পনার অবসান ঘটাতে আমরা আর আমাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করব না। অতীতে যা করা হয়ে থাকতে পারে। স্বাধীন থাকতে হলে ভয় জাগাতে হয়, আর ভয় জাগাতে হলে শক্তিশালী হতে হয়। আমাদের অস্ত্র ভান্ডারের এই বৃদ্ধি সেই শক্তিরই প্রমাণ। ফ্রান্স মিত্র দেশগুলোতে সাময়িকভাবে পারমাণবিক অস্ত্রসজ্জিত যুদ্ধ বিমান মোতায়েনের অনুমতি দেবে বলেও জানান ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে, যাতে আঘাত হানার সক্ষমতা জোরদার করা যায়। বিশ্লেষকদের মতে, ইউরোপে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং কৌশলগত স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আফগানিস্তানের বারগাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি করেছে তালেবান প্রশাসন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতে পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত 36 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্যদিকে ইসলামাবাদের দাবি 46টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে এবং 400-র বেশি আফগান সেনা নিহত হয়েছেন। পাকিস্তান আফগানিস্তানের টানা কয়েকদিন ধরে চলা সীমান্ত সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ চলছে বলে ঘোষণা দিয়েছে। আফগানিস্তান দাবি করেছে, রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলার চেষ্টা তারা নস্যাৎ করেছে। পারওয়ান প্রদেশের পুলিশ জানায়, ভোরের দিকে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান আফগান আকাশসীমায় ঢুকে বাগরাম ঘাঁটিতে বোমা হামলার চেষ্টা চালায়। আফগান বাহিনী রুশ নির্মিত জেট U-23 অ্যান্টি এয়ারক্রাফট গান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে বলে দাবি করা হয়। হতাহত বা বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
বাগরাম বিমান ঘাঁটিতে একসময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ন্যাটোর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল এবং ২০ বছরের যুদ্ধে এটি ছিল কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে এবারই প্রথম পাকিস্তান সরাসরি আফগান সরকারি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা আগের অভিযানের তুলনায় বড় পরিবর্তন। সংঘাতের সূত্রপাত হয় যখন আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার জবাবে সীমান্তে পাল্টা আঘাত হানে। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে সশস্ত্র হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে। এদিকে কাতার সহ কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। কাবুল ও ইসলামাবাদ দুই রাজধানীতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় প্রবাসী নারী উদ্যোক্তাদের নিজস্ব ব্র্যান্ডের পরিবেশনায় আয়োজিত হয়েছে ঈদ মেলা। শুধুমাত্র নারীদের তত্ত্বাবধানে প্রায় ৯০টি স্টল নিয়ে এই মেলার আয়োজন করা হয়। অনেকের মতে এর মধ্য দিয়ে দেশটির প্রবাসী নারীদের সক্ষমতা প্রকাশ ঘটেছে। অস্ট্রেলিয়া থেকে সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়া প্রবাসী ১৪,০০০ বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় সংগঠন ওজি বাংলা সিস্টারহুডের উদ্যোগে সিডনিতে সপ্তাহান্তে ঈদ মেলার আয়োজন করা হয়েছে। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সিডনির মুসলিম অধ্যুষিত লিভারপুলের উইথলাম সেন্টারে সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। এবছর মেলায় রেকর্ড ৯০টি স্থানীয় নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দুপুরের পর থেকে ঈদ মেলা হাজার হাজার দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। এবারের মেলা অনেকটা বাংলাদেশের আদলে রকমারি পোশাক, দেশি অলংকার, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশি খাবারের স্টল দিয়ে সাজানো হয়। দেশি বিদেশি প্রচুর দর্শনার্থী ভিড় করায় আয়োজক, উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সাফল্যের উচ্ছ্বাস দেখা যায়। আমরা পরিবার মিলে এসেছি। আজকে এখানে আমরা ইফতারি করব এবং কিছু কেনাকাটা করব। খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি নারী উদ্যোক্তা, তো এইটা আসলে খুব আমার কাছে মনে হয় গর্ব করার মতো একটা বিষয় যে বিদেশের মাটিতে বাংলাদেশের নারীরা সবাই মিলে একত্রিত হয়ে এত সুন্দরভাবে একটা আয়োজনে পার্টিসিপেট করতেছে। শাড়ি, সালোয়ার কামিজ, ঘাগরা এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, অর্নামেন্ট, সালোয়ার কামিজ, you will find everything at Jyoti and with all the wedding collection and everything. আমার বোন মেলা করে ওর এই মেলাটাতেও পার্টিসিপেট করেছে। দ্যাট ওয়াজ আ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স। সো আমরা সবাই ছিলাম, সারাদিন ছিলাম, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। অনেকেই দূর দূরান্ত থেকে সপরিবারে এই বৃহৎ ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইতালির মনফালকন শহরে টানা ২ দিন ব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাপ্তাহিক ছুটি ও পবিত্র রমজানেও উপচে পড়া ভিড়ের মধ্যে হাজার প্রবাসী সহজে সেবা গ্রহণ করেছেন। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাস সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করছে মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল। মিলান থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত ইতালির জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বখ্যাত নগরী মনফ্যালকন ও আশপাশের এলাকায় বসবাস করেন প্রায় ৩০,০০০-এর বেশি বাংলাদেশি প্রবাসী। দীর্ঘ ১ বছর পর সাপ্তাহিক ছুটি ও পবিত্র রমজানের মধ্যে সেখানে ২ দিনের অস্থায়ী ভ্রাম্যমাণ দূতাবাস ক্যাম্প স্থাপন করা হয়। মিলান কনসুলেট অফিসের তথ্য অনুযায়ী এবারের ক্যাম্প থেকে প্রায় ১,০০০ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট বিতরণ ও নবায়ন আবেদন, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, ব্যক্তিগত ও পারিবারিক সনদ এবং ওয়েজ আর্নার্স সার্টিফিকেট সহ নানা সেবা প্রদান করা হয়। হাতের নাগালে এসব সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা। ২ দিন যাবত এখানে মিলান কনসুলার সেবা চলছে, আমরা সেবা পেয়ে অনেক ধন্য। 1 বছর 4টা সার্ভিস দিতে পারে তাহলে আমাদের মনফালকনে প্রায় 10,০০০ মানুষ বসবাস করে। আমাদের অর্থনৈতিকভাবে কিছুটা সাশ্রয় হবে এবং আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। কর্মব্যস্ত জীবনে দূতাবাস সেবা নিতে প্রবাসীদের কাছ থেকে ছুটি নিতে হয়, দীর্ঘ ভ্রমণ করতে হয়, এমনকি আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে হয়। তাই নিজ এলাকায় ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পে খুশি প্রবাসীরা। সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে মিলান কনসুলেট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এইখানে অসংখ্য মানুষ সেবা গ্রহণের জন্য এসেছেন। তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য। ইতালিতে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। উত্তর ইতালির বিভিন্ন প্রদেশে দূতাবাস সেবা প্রদান করে মিলান কনসুলেট জেনারেল অফিস। সেবাকে আরও সহজলভ্য করতে ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার নেতাকর্মীরা। স্থানীয় সময় রোববার বিকেলে নর্থ হলিউড সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং প্রবাসী বাংলাদেশের অংশগ্রহণ করেন। এতে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, সৈয়দ নাসির উদ্দিন জেবুল সহ অন্যান্যরা বক্তব্য দেন। ইফতারের পূর্বে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দক্ষিণ কোরিয়াকে একটি বৈশ্বিক পর্যটন পরাশক্তিতে রূপান্তর করতে 2030 সালের মধ্যে 3 কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সরকার। রাজধানী সিওলের উপর পর্যটকদের অতিরিক্ত চাপ কমাতে এবং দেশের প্রান্তিক অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রত্যন্ত গ্রামগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। পর্যটন শিল্পকে বলা হয় ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয়। বিদেশি পর্যটকরা যখন যে দেশে পা রাখেন তখন সে দেশের হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, শপিং ও বিনোদন খাতে অর্থ ব্যয় করেন। এতে সরাসরি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারও চাঙ্গা হতে শুরু করে। দেশটির অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে এবার সেই পথে হাঁটছে দক্ষিণ কোরিয়া। বুধবার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যটন কৌশল বৈঠক, যেখানে দীর্ঘ 8 বছর পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট সরাসরি এমন বৈঠকে সভাপতিত্ব করলেন। গেল বছর দেশটিতে বিদেশি পর্যটক বিগত কয়েক বছরের মধ্যেই সর্বোচ্চ। এবার 2030 সালের মধ্যে 3 কোটি বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। গত বছর কোরিয়া ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 1,89,30,000, যা সর্বকালের রেকর্ড। 2030 সালের মধ্যে পর্যটকের সংখ্যা 3 কোটির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য শুধু সংখ্যাগত বৃদ্ধি নয়, আমাদের গুণগত উন্নয়নের দিকেও বড় পরিবর্তন প্রয়োজন। বর্তমানে প্রায় 80% বিদেশি পর্যটক রাজধানী সিউলে কেন্দ্রীভূত। সরকার মনে করছে এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের অন্যান্য অঞ্চলের অর্থনীতি পিছিয়ে পড়বে। তাই আঞ্চলিক শহর, গ্রামীণ এলাকা, ঐতিহ্যবাহী স্থানীয় সংস্কৃতিকে পর্যটনের সঙ্গে যুক্ত করে সমান উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করা, আঞ্চলিক বিমানবন্দর উন্নয়ন, পর্যটক বান্ধব সেবা নিশ্চিত করা এবং সর্বত্র অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম বন্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি পর্যটককে শুধু বিনোদন খাত হিসেবে নয়, বরং অর্থনীতি, কর্মসংস্থান, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির কৌশলগত হাতিয়ার হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া সরকার। আধুনিক প্রযুক্তির জয় জয়কার আর নজর কাড়া কে কালচারের ঢেউয়ে বিশ্বকে মাতিয়ে রাখা দক্ষিণ কোরিয়া এবার হাঁটছে ভিন্ন এক পথে। পর্যটন শিল্প ও সাংস্কৃতিক শক্তিকে টেকসই এক অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে রূপান্তর করতে চায় দেশটি। রাজধানী সিউলের পাশাপাশি আঞ্চলিক শহরগুলোর ঐতিহ্য এবং এআই ভিত্তিক পর্যটন সেবাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জাপানে শীতের ছুটি মানেই বরফে ঢাকা পাহাড় আর মৌসুমী ফলের আনন্দ। দেশটির নাগানো প্রিফেকচার এমন একটি গন্তব্য যেখানে একদিকে রয়েছে মৌসুমী গ্রিন হাউস, স্ট্রবেরি পিকিং এর অভিজ্ঞতা, অন্যদিকে বরফে ঢাকা পাহাড়ে স্কেটিং করার সুযোগ। শীতকালীন ছুটিতে পর্যটকদের ভিড় করেন এখানে। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ। জাপানের নাগানোর কোমোরো শহরে অবস্থিত কোমোরো নুনোবিকি স্ট্রবেরি গার্ডেন শীত ও বসন্ত মৌসুমে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে ইচিগো গাড়ি বা স্ট্রবেরি পিকিং এর মাধ্যমে দর্শনার্থীরা সরাসরি গাছ থেকে পাকা স্ট্রবেরি তুলে খাওয়ার সুযোগ পান। গ্রিন হাউস পদ্ধতিতে চাষ হয় বাইরের তীব্র ঠান্ডার মধ্যেও ভেতরে থাকে উষ্ণ ও আরামদায়ক পরিবেশ। পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার কারণে পরিবার সহ ভ্রমণের জন্য স্থানটি বেশ উপযোগী বলে মনে করছেন দর্শনার্থীরা। জায়গাটা খুবই অসাধারণ এবং স্ট্রবেরিগুলো খেতে খুবই মিষ্টি, সুস্বাদু।
জানুয়ারি থেকে মে পর্যন্ত চলে স্ট্রবেরি মৌসুম। সাধারণত 30 মিনিটের একটি নির্ধারিত প্যাকেজে দর্শনার্থীরা আনলিমিটেড স্ট্রবেরি খেতে পারেন। প্রতি ব্যক্তির খরচ প্রায় 1500 থেকে 2000 টাকা, যা সময় ও ফলের প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। অনেকে স্কি ভ্রমণের জন্য মিলিয়ে এখানে এসে এই সুস্বাদু স্ট্রবেরি উপভোগ করেন। শীতকালীন ভ্রমণে এটি যুক্ত হয় পুরো ট্রিপটি হয়ে ওঠে স্বাদ ও অভিজ্ঞতার সমন্বয়ে ভরপুর। স্ট্রবেরি গার্ডেন থেকে কিছু দূরে অবস্থিত ইউনোমারো স্কি রিসর্ট। ডিসেম্বরের শেষ থেকে মার্চ পর্যন্ত এখানে চলে স্কি মৌসুম। প্রাকৃতিক পাউডার স্নো এবং সুসংগঠিত কোর্সের কারণে এটি নতুন ও মাঝারি পর্যায়ে স্কিয়ারদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। রিসোর্টে রয়েছে স্কি ও স্নোবোর্ড সরঞ্জাম ভাড়া, লিফট সার্ভিস এবং খাবারের ব্যবস্থা। একদিনের লিফট পাসের খরচ প্রায় 5 থেকে 6,000 টাকা। সরঞ্জাম ভাড়া নিতে অতিরিক্ত 3 থেকে 4,000 টাকা প্রয়োজন হতে পারে। জাপান থেকে শাকিল মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা, কুয়েত আমিরাতে মার্কিন ঘাঁটিতেও আঘাত, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা IRGCর। ইরানেও দফায় দফায় হামলা, নাগরিকদের উপসাগরীয় অঞ্চল ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের। বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান। আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা অব্যাহত, বাগরাম বিমান ঘাঁটিতে ইসলামাবাদের হামলা প্রতিহতের দাবি তালেবান প্রশাসনের, হতাহত নিয়ে পাল্টাপাল্টি দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলী। ধন্যবাদ ধ্রুব। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।